সে আমাকে বলছে যে এখন যদি আমাকে সে ক্যাম্পে ডাকে তাহলে হয়তো বা আমি এখন রেপও হয়ে যেতে পারি। আমি আমার প্র্যাকটিস কন্টিনিউ করতেছিলাম। ইনফ্যাক্ট ভিতরে অনেক শুটার আছে, ওরা আমাকে দেখে আসছে যে ফেভারিটিজম অ্যান্ড এভরিথিং সব কিছু হওয়ার পরেও আমি কনস্ট্যান্ট ট্রাই করে গেছি। আমাকে অনেকগুলো কান্ট্রি থেকেও বাদ দেওয়া হয়েছিল। আমার যদি দল নিয়েই এতই মাথা ব্যথা থাকতো আমি কখনো আমি এতদিনও হয়তো ইন্টারন্যাশনাল খেলতাম। হঠাৎ করেই দেশের ক্রীড়াঙ্গন তোলপাড় হয়ে গেছে। একটি ইন্টারভিউ, সেখানেই তোলপাড়ের সৃষ্টি। সেটা হলো জাহানারা আলমের একটি ইন্টারভিউ, যেখানে বলা হচ্ছে সাবেক ক্রিকেটার, বাংলাদেশ নারী দলের ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু নাকি তাকে শারীরিক হ্যারাসমেন্ট করেছে। তার সেই ইন্টারভিউর পরেই, পুরো ভাইরাল হওয়ার পরেই এখন সামনে এসেছে নানা রকমের সমস্যা। শুধু জাহানারা নয়, আরও দুজন নারী ক্রিকেটার একই প্রশ্ন তুলেছেন সামনে, একই জায়গা তুলে এনেছেন সামনে। তেমনই একটি জায়গা থেকে ক্রিকেটটাকে সরিয়ে আমরা এসেছি শুটিংয়ে। কেন? শুটিংয়েও এই সমস্যার সম্মুখীন হয়েছেন একজন নারী শুটার। তিনি ন্যাশনাল খেলেছেন, ন্যাশনালের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদকও জিতেছেন, কিন্তু তারপরও তাকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তিনি আর কেউ নন, ন্যাশনাল শুটার তাসমায়াতি এমা। বেসিক্যালি 5 আগস্টের আগ পর্যন্ত আমি ন্যাশনাল টিমে ছিলাম অ্যান্ড আমার স্কোর লাইক 105, 106 ইন্টারন্যাশনাল স্কোর ছিল আমার। তো 5 আগস্টের পর গিয়ে আমার সাথে আর কি যে ডিজাস্টারগুলো হওয়া শুরু হয়। প্রথমত আমাদের যেই কমিটি বা যেই দল, আগে যে দল ছিল বা 5 আগস্টের পরে যে দল আসছে, এগুলোর সম্বন্ধে আমার তেমন কোনো মাথা ব্যথাও ছিল না, কারণ আমি একজন অ্যাথলেট। আমার কাজ হচ্ছে পারফরমেন্স করা। তো ওইটা ধরেই আমি আর কি পারফরমেন্স করতেছিলাম ডিউরিং দ্য ক্যাম্প টাইম আর কি। তারপরে এনএসসিতে যাওয়া লাগলো। তো এনএসসিতে আমাদের আগের যেই ইয়েরা ছিল, যে ন্যাশনাল টিমের যে মহিলা যেই শুটার্সগুলো ছিল, তারা অনেকে আছে যে বলতে পারে না তাদের সাথে কি হয়ে আসছে বা তারা কি ফেস করছে, বলতে পারে না। তো আমি একদম ব্র্যান্ড নিউ ছিলাম। আমাকে বললো যে আমি ভোকাল, আমার সাথে কোনো কিছু রং হলে আমি অলওয়েজ ভোকালই থাকি। তো ওই সূত্র ধরে আমাকে সবাই ডিসকাস করলো যে কি হয়েছে না হয়েছে, এগুলো নিয়ে আমরা এনএসসিতে গেলাম। এনএসসিতে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস ওনারা কথাবার্তা বলতেছিল। বলার পরে আমি জাস্ট এতটুকু বলছিলাম যে যেই দলই আসুক আমাদের আসলে কোনো মাথা ব্যথা নাই, আমরা জাস্ট মেয়েদের সেফটিটা ইনশিওর করতে। এই কথাটার জন্য আমাকে তখন যারা এখন কর্মরত আছে ফেডারেশনে, তারা আমাকে টার্গেট করলো যে আমি নাকি তাদের এগেনস্টে কথা বলেছি। আমি তো এনএসসিতে যেয়ে তাদের এগেনস্টে কোনো কথা বলিনি। আমি জাস্ট বলেছি যে মেয়েদের সেফটিটা যেন ইনশিওর করে, যেই দলই আসুক। আমার দলের সাথে তো কোনো মাথা ব্যথা নাই, মেয়েদের সেফটিটা ইনশিওর করা, এই কথাটা বলাটা আমার মনে হয় না যেটা নেগেটিভ বা কাউকে আমি পয়েন্ট করে কিছু বলেছি। তখন আমাদের ফেডারেশনের যেই একটা নিউজ যেটা হাইলাইটেড ছিল, আমাদের এখন যিনি জয়েন্ট সেক্রেটারি, ওনাকে নিয়ে একটা নিউজ তখন আর কি হাইলাইটেড ছিল যে তার হয়তো নারী কেলেঙ্কারি বা কোনো কিছু একটা এরকম আর কি নিউজ একটা চলতেছিল। তো সে ওইটা তার দিকে টেনে নিয়ে সে আমাকে ক্যাম্প থেকে বের করে দিছে। আমি এনএসসিতে গিয়েছি, আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি, এই জন্য সে আমাকে ক্যাম্প থেকে বের করে দিয়েছে। এছাড়া কোনো রিজন নাই। তো আমি এটা নিয়ে এতদিন চুপ ছিলাম, আমি কোনো কথা বলি নাই। বাট দিস ইজ ইনজাস্টিস। আমি ওইখানে আমার হার্ডওয়ার্ক 100% আমি দিয়েছি, আমার এফার্ট। ওখানে জিম ট্রেনার থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ, তারপরে আমার গ্রাফ, এগুলো চেক করুক। কিন্তু এগুলো ব্যতীত আমার মনে হয় না যে অন্য কোনো রিজন আছে আমাকে বের করে দেওয়ার, যেহেতু আমি রানিং ন্যাশনাল টিমে ছিলাম। সার্চ কমিটিতে যেই ডিসকাশনটা হচ্ছিল সেখানে যে আমি আর কি এই কথাটা বলেছিলাম। আর আরেকটা বিষয় যেটা মেয়েদের সেফটি, যে অ্যাসল্ট, আমাদের যেটা বললাম যে হাইলাইট যেটা হয়েছে, একটা কল সম্ভবত ভাইরাল হয়েছিল। তো ওই কলটার যেই নারী শুটারটা যে ছিল, সে কিন্তু তার ক্যারিয়ারের ইতি অলরেডি টেনেছে। তো ওইখান থেকেই আরও কয়েকজন, আমারই একজন জুনিয়র আছে, সে হয়তো বা সরাসরি সে আসতে চাচ্ছে না বা সে বলতে চাচ্ছে না। সে আমাকে বলেছে যে সে হাঁটতেছিল, অল অফ আ সাডেন তার ব্যাকে টাচ করে বলছে এখন তো গায়ে টাচ লেগেই গেছে। এই ধরনের কথা কেন বলবে একটা মেয়ে? আর সে অনেক ছোট, যার কথা আমি বলতেছি, সে ইন্টার ক্লাব শুটার, এখন ন্যাশনাল টিমে আসে নাই। তো সে কেন বলবে এই কথা যদি সে শিকার না হয়ে থাকে? তো সে আমাকে এই কথাটা বলেছে। তারপর যে অলরেডি তার ক্যারিয়ার শেষ, সে এরকম আরও অনেকেই আছে যারা বলতে চাচ্ছে বাট পারতেছে না। আবার অনেকে আছে যারা গা ভাসিয়ে দিয়ে তারা তাদের মতন করে
তাদের পজিশন, তাদের ফ্যাসিলিটিস অ্যান্ড এভরিথিং তারা এটা নিচ্ছে। ক্যাম্প থেকে বের করে দেওয়ার পরে তারা হচ্ছে একটা কম্পিটিশন থ্রো করে। তো কম্পিটিশনটা ফার্স্টে আমাকে জানায় নাই, আমার ক্লাব কর্তৃপক্ষরা আমাকে কেউ জানায় নাই, কারণ তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তাদেরকে বলেছে যে এটা হচ্ছে আন্ডার 18, এখানে কোনো 18+ কেউ হচ্ছে পার্টিসিপেট করবে না। তো আমার ক্লাব কর্তৃপক্ষ আমাকে জানায় নাই। আমি যখন কম্পিটিশন শেষ হওয়ার 3 দিন পরে আমার কাছে কল আসছে, তখন আমি জানতে পারলাম যে ক্যাম্প স্টার্ট হয়েছে। অ্যান্ড ওই ক্যাম্পে নট জাস্ট আন্ডার 18+রাও যারা আছে, যারা সিনিয়র শুটার তারাও আছে, যা আমরা একসাথে, আমার কলিগরাও ওখানে আছে। তো তখন আমি আমার ক্লাবকে জিজ্ঞেস করি যে আসলে আমাকে জানান নাই কেন বা কী হয়েছে কাহিনী। তখন তারা আমাকে বলতেছে যে ফেডারেশন থেকে তোমাকে নিষিদ্ধ করা হয়েছে কারণ তারা তোমার উপরে ক্ষিপ্ত। আমি বলছি কী কারণে ক্ষিপ্ত? পরে বলে তুমি হচ্ছে যে এই স্টেটমেন্টটা দিয়েছো, এই জন্য তারা তোমার উপরে ক্ষিপ্ত, তারা তোমাকে নিতে চাচ্ছে না। তো আমার প্রশ্ন হলো যে আমি যদি মেয়েদের সেফটির কথা ইনশোর করতে বলি, তাহলে এখানে আমি রং কী বলেছি? এখানে আমার উপর ক্ষিপ্ত হওয়ার তো কিছু নাই। আমি তো বলি নাই, আমি স্পেসিফিক্যালি তো কারো নাম মেনশন করে কোনো কিছু বলিনি। তো যাই হোক, এরপরে আমি আই ওয়াজ লাইক কোয়াইট ফ্রাস্ট্রেটেড। তারপরে আমি হচ্ছে গিয়ে ফেডারেশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, যে জয়েন্ট সেক্রেটারি আছে ওনার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি। ঢাকা ক্লাবের যেই একজন আছে স্টাফ, ওনার নাম হচ্ছে জুম্মন, ওনার থেকে নাম্বার নিয়ে আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। অ্যান্ড তার সাথে আমি যোগাযোগ করার পর আমি ফেডারেশনে যাই। ফেডারেশনে আমার মায়ের সাথে যাই। যাওয়ার পর আমি তার সাথে কমিউনিকেশন করার ট্রাই করি, বিকজ এটা আমার ফার্স্ট টাইম, আমার এর আগে কখনো আমি এরকম ফেস করিনি। তো আমি গার্জেন নিয়ে গিয়েছিলাম কথা বলার জন্য, যে আসলে যেটা হয়েছে, যে আমি স্টেটমেন্টে যেটা বলেছি, এটা আসলে আমি ইন্টেনশনালি বা আমি কারো দল মানে সাপোর্ট করে আমি কোনো কিছু বলিনি। আমি জাস্ট মেয়েদের মেয়েদের প্রতিনিধি হিসাবে যে আমি এই কথাটা বলেছি। সো তারপরে হচ্ছে আমি তাদের সাথে ডিসকাশনে বসি। সেখানে আরও কয়েকজন ছিল, তাদের কর্মকর্তা, সম্ভবত এখন ভারপ্রাপ্ত যারা আছে তারা অনেকে ছিল। তাদের সবার সামনে উনি আমার সাথে যে ভাষায় সে আমার সাথে কথা বলেছে, এটা আসলে উনার স্থানে বসে এইভাবে কথা বলাটা আসলে জিনিসটা মানায় না। উনি আমার মার সামনে বলেছে, প্রথমত সে আমাকে আমার পার্সোনাল যে বিষয়টা সেটা নিয়ে ডিরেক্টলি আমার মমকে কোয়েশ্চেন করতে পারে না। সে পার্সোনাল বিষয় নিয়ে আমার মাকে কোয়েশ্চেন করেছে। তো সব কিছু ঠিক আছে, সব কিছু মানলাম। তারপরে সে এমন কিছু ওয়ার্ডস ইউজ করেছে যেটা আসলে মেন্টালি নেওয়ার মতো না। বিকজ একটা ভদ্র ফ্যামিলির থেকে কেউ এসে কখনো কেউ অ্যাকসেপ্ট করবে না যে উইদাউট এনি রিজন, কোনো দোষ নাই, কিছু নাই, সেখানে এইভাবে ইনসাল্টেড হওয়া বা এইভাবে ডিসরেসপেক্ট হওয়া। আর যে ওয়ার্ডটা সে ইউজ করেছে সেটা নর্মাল না, এটাকে কোনোভাবে নর্মাল বলা যায় না। আপনি তো অনেকদিন যাবতীয় এই ফেডারেশনের সাথে যুক্ত রয়েছেন, আসলে এই সমস্যাটা কি আপনার এই যে রিসেন্ট যে কমিটিতে আসছে তারা যারা ভারপ্রাপ্ত হয়ে এসেছে তাদের কাছ থেকে আপনারা আস্তে আস্তে ফেস করা শুরু করেছেন, নাকি এটা ফেডারেশনে আগেও ছিল? না, ফেডারেশনে আগে এরকম কোনো প্রবলেম আমি ফেস করিনি, বিকজ আমি আসছি শুটিংয়ে 2022 থেকে আমি রানিং, আমি অনেক শর্ট পিরিয়ডে ন্যাশনাল টিমে আসছি। কিন্তু আমি যেটা ফেস করেছিলাম সেটা হচ্ছে ফেভারিটিজম। এর আগের কম্পিটিশন ফেভারিটিজম আমি ফেস করেছিলাম, কিন্তু ওইটা লেটার অন তারা হচ্ছে এটা সংস্কার করেছিল। তো তারপরে যারা ট্যালেন্ট দিয়ে আসতেছে বা যারা স্কোর দিয়ে আসতেছে তাদেরকে তারা প্রায়োরিটি দেওয়া স্টার্ট করেছিল। বাট 5ই আগস্ট হওয়ার পর সব আবার আর কি চেঞ্জ হয়েছে। চেঞ্জ তো হয়েছে, কিন্তু এমন নেগেটিভ ওয়েতে চেঞ্জ হয়েছে যে এখানে এখন ফেভারিটিজম না, এখানে থিংস আর গোয়িং পার্সোনাল। বুঝতে পারতেছেন? পার্সোনালি তারা হচ্ছে কথা বলতেছে। এটা আমার পুরো ফেডারেশনের উপরে না, বিকজ আমি আসলে যারা এখন বর্তমানে কর্মকর্তা আছে তাদের সাথে আসলে আমার তেমন ইন্টারাকশন হয় নাই, আর প্রিভিয়াসলিও আমি তাদেরকে পাইনি। তো তাদের সাথে আমার কোনো প্রবলেম নাই, বাট স্পেসিফিক একজন যে আমাকে এই ইনসাল্টগুলো করেছে, আমি আসলে তার বিরুদ্ধে বলতে চাচ্ছি। নামটা যদি একটু উল্লেখ করেন আর কি। নামটা আসলে আমি বলতে চাচ্ছি না, বাট তাকে আসলে আমাদের ক্রীড়াঙ্গনে বলেন বা আমাদের জার্নালিস্টদের ম্যাক্সিমাম মানুষই চিনে, বিকজ তার এরকম নারী কেলেঙ্কারি নিয়ে এই 5 আগস্টের আগেই তার এগুলা হয়েছে। এই আমাদের সার্চ কমিটি থেকে যখন তদন্ত চলছে তখনই যাকে নিয়ে আমি এখন কথা বলছি তাকে নিয়েও হাইলাইটেড ছিল। এই কারণেই সে আর কি তার গায়ে টেনে, আমার এই কথাটা তার গায়ে টেনে নিয়ে সে এরকম একটা করেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি।
সে আমাকে লিটারালি খুব ছোট করে কথা বলেছে প্রথমত, আর সবচেয়ে যেই ওয়ার্ডটা আমাকে বিতৃষ্ণা করে ফেলেছে এই শুটিংয়ের জগতের প্রতি, সেটা হচ্ছে যে একজন সেক্রেটারি হয়ে সে আমাকে যে কথাটা বলেছে যে আমি যেহেতু এনএসসিতে যে বলেছি যে নারী সেফটি এই সেই, সো এই কারণে সে আমাকে বলছে যে এখন যদি আমাকে সে ক্যাম্পে ডাকে তাহলে হয়তো বা তারা কমিটিতে তারা হচ্ছে আলোচনা করেছে যে হয়তো বা আমি এখন রেপও হয়ে যেতে পারি। তো আমাদের জন্য, মেয়েদের জন্য, মানে ইনফ্যাক্ট পুরো নেশনের জন্য এই ওয়ার্ডটা, এটা ইটস নট নর্মাল, ইটস অ্যাবসার্ড। সো সেখানে সে আমাকে এই কথাটা, আমার মায়ের সামনে সে আমাকে এই কথাটা বলেছে। তো এটা তো আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। তখনই আমার মনে হয়েছিল যে না, আমি ব্যাক অফ করবো, আর না হলে আমার এখানে আর আসার কোনো ইচ্ছা নেই। বাট তারপরেও যেহেতু আমার ইন্টারন্যাশনাল খেলার একটা ড্রিম ছিল, আমি তারপরেও তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছি, আমি সিচুয়েশনটাকে নর্মাল করার চেষ্টা করেছি। কিন্তু সে আমাকে তারপরে আমার বলেছে যে তোমাকে আমি নিয়ে আসবো এখানে, কিন্তু হচ্ছে তোমার ক্লাবটা তুমি ছেড়ে দাও, তুমি অন্য ক্লাবে আসো, তাহলে হচ্ছে আমরা তোমাকে আবার ডেকে নিব। তারপরে আমার রাইফেল আমার পার্সোনাল, কিন্তু জ্যাকেট আমার ক্লাবের। তো সে আমাকে বলেছে আমাকে জ্যাকেট প্রোভাইড করবে, সব কিছু প্রোভাইড করবে, ক্লাব ছাড়তে হবে। যখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তাহলে আমি কোন ক্লাবে যাব বা কোন ক্লাব হয়ে খেলবো, তখন সে এক্স্যাক্টলি কোনো আনসার আমাকে দেয়নি। আপনি এখন বর্তমানে কোন ক্লাবের সাথে যুক্ত আছেন? আমি এখন যুক্ত আছি রাজধানী শুটিং ক্লাবের। আর সে আমার ক্লাবকে অনেক ছোট করে কথা বলেছে, অ্যান্ড নট জাস্ট দ্যাট, এমন ওয়ার্ডস সে ইউজ করেছে। সে আমাদের ক্লাবের যেই সব শুটাররা আছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। সে আমাকে যখন আমি তার অফিসে গিয়েছিলাম কথা বলতে, সে আমাকে বলতেছে যে এইসব ক্লাবে তো সব প্রস্টিটিউটরা আসে, তো এইভাবে তো একজন সেক্রেটারি কথা বলতে পারে, জয়েন্ট সেক্রেটারি কথা বলতে পারে না। সে আমার সাথে এইভাবে কথা বলেছে, আমার মমের সামনে মানে খুবই তুচ্ছ-তাচ্ছিল্যভাবে কথা বলেছে। আর আমরা দেশের জন্য ফাইট করতেছি, দেশের জন্য ফাইট করার জন্য আমরা এখানে আসি, তাহলে এগুলোর জবাব কে দিবে? এই যে 2 বছর, 2.5 বছর, 3 বছর আমি আমার লাইফের প্রাইম টাইম যে আমি ফেডারেশনে দিলাম, বা আমি আমার রাষ্ট্রের জন্য যে আমি যেই ঘাম ঝরালাম, বা আমি আমার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করার জন্য যে আমি এফার্টগুলো দিলাম, এইটার তো কোনো রেজাল্ট আমি পেলাম না। কারণ অন্যান্য সেক্টর থেকে স্পোর্টস সেক্টরটা কিন্তু অনেক রেসপেক্টফুল একটা জায়গা। একটা স্পোর্টসম্যান মানে হচ্ছে সে শুধু তার আইডেন্টিটিটা কিন্তু তার নাম না, তার আইডেন্টিটিটা পুরো বাংলাদেশ। বিকজ সে যখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যায়, সে তাকে রিপ্রেজেন্ট করতেছে না, সে তার দেশকে রিপ্রেজেন্ট করতেছে। সো সেই সম্মানের জায়গাটাকে যখন এসব নোংরামি করে নষ্ট করে, অবশ্যই এটা পীড়াদায়ক। আসলে এটা আসলে তাদের নিজের চয়েস। আমি আজকে সামনে আসছি কারণ শুটিং কিন্তু আমার ব্রেড অ্যান্ড বাটার না। আমি হচ্ছে আমার যে জীবিকা, এটা আমার শুটিংয়ের উপর নির্ভর না। আমি শুটিং করেছি আমার প্যাশনের কারণে, আমি ভালোবাসি এই জন্য। কিন্তু যাদের কথা বলছেন, এখানে অনেকে আছে যে তাদের জীবিকা নির্ভর করে শুটিংয়ের উপরে, এই কারণে তারা হচ্ছে সামনে আসতে চাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখন জানি না যে আমি শুটিং আর কন্টিনিউ করবো কিনা বা হবে কিনা, কারণ তারা আমাকে অলরেডি একবার হুমকি দিয়েছে যে যেহেতু তুমি বলেছো, আমরা চিন্তা করেছি তোমাকে সাসপেন্ড করে দিব। কিন্তু সাসপেন্ড যে আমাকে করবে, সাসপেন্ডটা কেন করবে? কথা বলেছি তাই, আমি জাস্ট সেফটির কথাটা বলেছি তাই। যদিও এখন আমাকে সাসপেন্ড করে নাই, হয়তো বা আমি এখন ভয়েস রেজ করেছি দেখে করতেও পারে, বাট আমার এটা নিয়ে আফসোস নাই। কিন্তু এই যে জাহানারা আপুর সাথে যে জিনিসটা হয়েছে, আমি চাই যে নেক্সট টাইম যদি আমাদের এই স্পোর্টসে এই সম্মানী জায়গায় যদি এরকম নোংরামি কোনো কিছু হয়, আমরা অ্যাথলেটরা অবশ্যই ভয়েস রেজ করব। বাট আমি চাই যে আমাদের দেশের যারা এখন উপদেষ্টা আছে, তারা যেন এটাকে লুক আফটার করে, এবং তারা যেন এই জিনিসটাতে ইনভলভ হয়ে জিনিসটা তদন্ত করে এই নোংরা যেই মেন্টালিটির যে মানুষগুলো, এগুলোকে তারা এখান থেকে বের করে আনে। নাহলে দেশ আগানো পসিবল না। দেশের যেই ইন্টারন্যাশনাল মেডেলস আমাদের জন্য এগুলো অনেক টাফ। অ্যাকচুয়ালি ক্রীড়া উপদেষ্টাকে আমাদের ফেডারেশন থেকে অলরেডি অনেক প্রুভেন ডকুমেন্টস দেওয়া হয়েছে, বাট তারপরেও সে কেন লুক আফটার করেনি এটার কোনো আইডিয়া নেই আমার কাছে। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কিন্তু আমি চেষ্টা করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি শুটিং আর করবো না, করলেই কি। কিন্তু এখন যখন দেখতেছি যে আসলে একজন মানুষের জন্য আমি কেন থেমে থাকবো, যেখানে আমার সাথে রং হয়েছে, আর এমন হতো যে শুধু আমার সাথে হয়েছে, সেখানে আমার মা ছিল, আমার মায়ের সামনে সে এইভাবে আমার মাও তো একজন মহিলা,
সে যে টার্মসগুলো ইউজ করেছে সেটা তো সে আমার মায়ের সামনে, আমার মা একজন নারী, তার সামনে সে ইউজ করতে পারে না। আর সেখানে আমি আর আমার মাই ছিলাম, আর আশেপাশে তার তিন চারজন হবে ছিল, তারা পুরুষ ছিল। সো এখানে তো একটা ফেডারেশনের মতো জায়গায়, যেখানে আমি সবসময় সম্মান পেয়ে আসছি, যেখানে আমি সবসময় আমার নিজের দেশের জন্য আমি মানে ফাইট করব এই চিন্তা করে আমি প্র্যাকটিস করে আসছি, সেই জায়গায় আমাকে এইভাবে অপমান অপদস্থ হতে হবে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আমি ঘুমাতে পারি না এই কারণে। আমি একটু জানতে চাই যে আপনি যেই কয়দিন শুটিংয়ে ছিলেন ন্যাশনালে, বা আপনার টোটাল অ্যাচিভমেন্টটা একটু যদি আমাদের দর্শকদের জানান আর কি। আমি হচ্ছে 2022-তে প্র্যাকটিসিং শুটার স্টার্ট করি। তারপরে আমার ফার্স্ট গেম ছিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্স সিলভার জুবলি, ওখানে আমি অ্যাচিভ করেছি সিলভার মেডেল 3 মান্থস প্র্যাকটিস করে। তারপরে হচ্ছে এরপর আমি হচ্ছে একটা শেখ রাসেল গেম খেলি, ওইটাতে আমি গোল্ড পেয়েছিলাম। তারপরে আরেকটা গেমে আমি পার্টিসিপেট করি ন্যাশনাল, ওইটাতে আমি হচ্ছে ব্রোঞ্জ পেয়েছিলাম। যতটুকু আমি করেছি, যদি এতটুকুই আমার থেকে থাকে তাহলে এতটুকুই, কিন্তু এই পরিবেশে আসলে শুটিং করাটা পসিবল না। আর সবচেয়ে বড় কথা, তারা নিজেরাই আমাকে দূরে ঠেলে দিচ্ছে এখান থেকে, যেখানে আমার কোনো দোষ নাই। তো এইসব অপমানের পরে আমার মনে হয় না যে আসলে কন্টিনিউ করাটা পসিবল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত কিছু করার পরও যেখানে উনি ওপেনলি আমাকে এভাবে থ্রেট দিল, ওপেনলি সে আমার সাথে এত বাজেভাবে তুচ্ছভাবে সে কথা বললো, একটা অ্যাথলেট হয়ে আর সে একজন কর্মকর্তা হয়ে আমার সাথে যেভাবে কথা বললো, আসলে এটা এখানে কোনোভাবে এখানে রেসপেক্টফুল জায়গা আমার মনে হয় না এখানে আর আছে। আমার মা অ্যাকচুয়ালি সবসময় আমাকে সাপোর্ট করে গিয়েছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন যে জিনিসটা হয়েছে, আরেকটা জিনিস, আমার মাকে নিয়ে যাওয়ার পরে এরকমভাবে সে আমার সাথে কথা বলেছে। যদি আজকে আমি একা যেতাম তাহলে এর থেকে বাজে কিছু হতে পারতো। সো আমার মার জায়গা থেকে যদি সে ওটা চিন্তা করে আমাকে বলে, তাহলে সে অবশ্যই বলবে যে না, আমার এমনিতে আমার যারা রিলেটিভস আছে তারা আমাকে অলরেডি এটাতে সাপোর্ট করেনি, কারণ আমি আমার এডুকেশন, আমার টাইম, আমার প্রাইম টাইম যেটা আমি এখানে ইনভেস্ট করেছি, তারা অলরেডি বলেছে এগুলো করে বাংলাদেশে তুমি কোনো বেনিফিটস পাবা না বা অনেক কিছু। তারপরও এগেনস্ট অল দ্য অডস আমি আমার প্যাশনকেই ফলো করেছি, অ্যান্ড আই ডিড গুড। বাট তারপরও আই নেভার এক্সপেক্টেড দ্যাট ইট উইল এন্ড আপ লাইক দিস। সো এখন আমি জানি না আমাকে কতটুকু সাপোর্ট করবে বা কি, বাট তারা এমনও না যে আমাকে বলছে তুমি এটা করো। আগে যেরকম সাপোর্টটা ছিল যে না তুমি একটু করে দেখতে পারো, বা তুমি একটু কন্টিনিউ করো, বা তুমি একটু কথা বলে দেখো, এখন তারা আসলে এটা নিয়ে তেমন একটা আমাকে বলেই না। অ্যাকচুয়ালি আমাকে কেন, কোনো ভদ্র সমাজের ফ্যামিলি থেকে কেউ এখানে এসে কন্টিনিউ করতে পারবে না তো? আর সবচেয়ে বড় কথা যে তদন্ত কমিটি, তারা এত তদন্ত করার পরেও তারা আসলে কোনো কিছু ফিগার আউট করতে পারে নাই যে আসলে কি হচ্ছে, বা নারীদের সাথে কি হতে যাচ্ছে, বা যাদের হাতে তাদেরকে আমরা তুলে দিচ্ছি তারা কি তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করুক, বা তাদের এটা এত তদন্ত করার পরেও কিভাবে তারা উনার হাতেই তুলে দিল এই জিনিসটা। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। সার্চ কমিটি আমাকে প্রত্যাশা দিছে, বাট মন্ত্রণালয় থেকে এটা কিভাবে তারা করলো, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন তাদের কাছে। আর এখন যে উপদেষ্টা আছে তারা তো সংস্কার করেছে দেশ, তাই না? তাদের লিডেই তো আমরা সবাই এতগুলা দেশের প্রত্যেকটা মানুষ মিলে আমরা সংস্কার করেছি দেশটা। তাহলে তারা থাকাকালীন কিভাবে এরকম একটা লোক এসে আবারও সেম হ্যাস্তন্যস্ত করে একটা অ্যাথলেটকে, ফিমেল অ্যাথলেটকে? তাহলে ওই সম্মানের জায়গাটা কোথায়, ওই সেফটির জায়গাটা কোথায়, সংস্কার হলো কোথায়? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। ভারপ্রাপ্ত কমিটি আসার আগে তদন্ত কমিটি তদন্ত করছিল। সার্চ কমিটিতে যে বললাম আমরা সার্চ কমিটিতে গিয়েছিলাম, তারা তদন্ত করেছে। ইনফ্যাক্ট যাদের মানে কমিটিতে তো অনেক লোকই আছে, বাট স্পেসিফিক্যালি যাদেরকে নিয়ে একটু প্রবলেমেটিক ছিল তাদের এগেনস্টে অনেক কিছু ডকুমেন্টস বা প্রমাণ যার সাথে হয়েছে তারাও এসব প্রমাণ দিয়েছে। ইনফ্যাক্ট উপদেষ্টার কাছেও নিয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও ঘুরে ফিরে ওই একটা জিনিসই হলো। এটা কিভাবে পসিবল? তার মানে তারা এটা নিয়ে লুক আফটার করে নাই, তারা এটাতে গ্রাহ্য দেয় নাই। ট্রেনার উনি বলতে পারবে যে আমি একটা অ্যাথলেটও যাই নাই, আমি একা 5 আগস্ট পরে যখন হয়ে গেছে আপনার ক্যাম্প বন্ধ অবস্থা, একটা অ্যাথলেটও নাই। আমার বাসা হচ্ছে মালিবাগে, তো তারপরেও আমি এখানে থেকে আমি জিম কন্টিনিউ করতেছিলাম, আমি হচ্ছে আমার প্র্যাকটিস কন্টিনিউ করতেছিলাম। ইনফ্যাক্ট ভিতরে অনেক শুটার আছে, ওরা আমাকে দেখে আসছে যে ফেভারিটিজম অ্যান্ড এভরিথিং সব কিছু হওয়ার পরেও আমি কনস্ট্যান্ট ট্রাই করে গেছি। আমাকে অনেকগুলো কান্ট্রি থেকেও বাদ দেওয়া হয়েছিল। আমার যদি দল নিয়েই ওই মাথা ব্যথা থাকতো, আমি কখনো আমি এতদিনে হয়তো আমি ইন্টারন্যাশনাল খেলতাম, এতদিনে হয়তো আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল খেলে ফেলতাম। তো আমি নিঃস্বার্থভাবে আমি কিন্তু সিভিল ক্লাব থেকে,
তো এমন না যে আই এম গেটিং পেইড, আমাকে টাকা দিচ্ছে কেউ, এখান থেকে আমার কোনো ইনকাম নাই, কিচ্ছু নাই। তারপরেও আমি নিঃস্বার্থভাবে আমি আমার নিজের জন্য, আমার নিজের ভালোবাসা থেকে, নিজের সম্মানের জায়গা থেকে, বিকজ এখান থেকে আমার আইডেন্টিটি হয়েছে, এখান থেকে আমি চেষ্টা করতেছিলাম যে ঠিক আছে এত দূরে আসছি, দেখি না কি হয়, ইন্টারন্যাশনাল খেলি, আমার টার্গেট ছিল ওইটা। কিন্তু এত কিছুর পরে আসলে আমি যখন আমার রাইফেলটাকে দেখি আমার মনে হয় যে মানে ভুল ডিসিশন ছিল স্পোর্টসে, বাংলাদেশ স্পোর্টসে এটা ভুল ডিসিশন। বাংলাদেশ বা এশিয়ান কান্ট্রি বলতে ভুল, ইন্ডিয়াতে যেরকম অ্যাথলেটিক্সকে রেসপেক্ট দেওয়া হয়, শুটিং ক্রীড়াঙ্গন হোক, ক্রিকেট হোক বা যেই কোনো সেক্টর হোক, বাংলাদেশে ওটা আসলে দেওয়া হয় না। তো এটা আসলে আমি বলবো যে স্পোর্টসকে যারা আসলে সেকেন্ড প্রায়োরিটিতে রাখে তারা আই থিঙ্ক দে আর দ্য বেস্ট ডিসিশন মেকার্স, ফার্স্ট প্রায়োরিটিতে কখনোই রাখা উচিত না। হিমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক অনেকেই প্যাশন থেকে ক্রীড়াঙ্গনটাকে বেছে নেয়, ক্রিকেট, ফুটবল কিংবা শুটিং পর্যন্ত জায়গায় খেলাধুলা করে, কিন্তু এখানে এসে যখন একজন মেয়ে নানা রকম হ্যারাসমেন্টের শিকার হয় তখন আসলে চিন্তা করতে হয় ভবিষ্যতে তারা এই জায়গাটাকে কন্টিনিউ করবে কিনা। এবং তারা যে আজকে ভয়েসটা রেজ করেছেন তার একটাই কারণ, যাতে ভবিষ্যতে যারা আসবে এবং তারা যারা রয়েছেন সবাই যাতে এখান থেকে ন্যায় বিচার পায়, যারা অপরাধী তারা যাতে দোষী সাব্যস্ত হয়ে এরকম ফেডারেশনের মতো জায়গাগুলোতে দায়িত্বশীল জায়গা থেকে বসে এরকম কোনো হ্যারাসমেন্ট না করে আর মেয়েদের এরকমটাই প্রত্যাশা করছেন তারা।